বৌদি, ও বৌদি, জল শেষ হয়ে গেছে। ট্যাঙ্কে জল ভরে রাখুনি কেন? কলেজে যাব, স্নান করার সময় জল শেষ হয়ে গেলে ভালো লাগে। দূর বৌদি, ও বৌদি, পাম্পটা চালাও তাড়াতাড়ি। আরে পাম্প তো চালিয়েছি অনেকক্ষণ আগে, জল উঠছে না কেন কি জানি। পাম্প খারাপ হয়ে গেল নাকি কি জানি। কোনো পাম্প খারাপ হয়নি বৌমা, 1 বছর ধরে জলের বিল দেওয়া হচ্ছে না। অফিস থেকে লোক এসে জলের পাইপ লাইনের কানেকশন কেটে দিয়ে গেছে। বিল যতদিন না দেওয়া হবে ততদিন জল পাওয়া যাবে না। 40,000 টাকা একসঙ্গে পেমেন্ট করতে হবে। বিজয় আর ওর বাবা বাড়িতে আসুক, তাড়াতাড়ি বিল দেওয়ার ব্যবস্থা করতে হবে। 40,000 টাকার কথা শুনে অহনা একেবারে চমকে ওঠে, কারণ অহনা ভীষণই কিপটে প্রকৃতির মেয়ে ছিল। ওরে বাবা, আপনাদের আবার জল ব্যবহার করার জন্য প্রত্যেক মাসে টাকাও দিতে হয়? জলের মতো একটা জিনিস ব্যবহার করার জন্য আবার টাকা? জল তো এমনিতেই ফ্রিতে পাওয়া যায়। আমার বাপের বাড়িতে নিজস্ব সাবমার্সেল ছিল, তবুও আমরা ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য কখনো পাম্প চালাতাম না। পাড়া প্রতিবেশীর বাড়ি থেকে কিংবা সরকারি জলের কল থেকে জল ভরে চালাতাম। আমাদের পাড়ায় প্রত্যেকের বাড়িতেই জল ব্যবহার করার জন্য মিটার বসানো আছে। কেউ ফ্রিতে জল পায় না, তাই আমাদেরও কেউ ফ্রিতে জল দেবে না। তাছাড়া পাড়ার যে হাত চাপা কল আছে ওটাতে তো জলই পড়ে না। জল ছাড়া কি করে চলবে সেই টেনশনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটাও আবার বাথরুমে ঢুকে মনে হয় সাবান মেখে বসে আছে। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আমি খুব সহজেই জলের ব্যবস্থা করতে পারবো। আমি যেদিন প্রথমবার আপনার বাড়ির ছাদে উঠেছিলাম সেদিনই আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এসেছিল। আজকে সেই আইডিয়াটাই আমি কাজে লাগাবো। আমাকে আপনি 10 মিনিট সময় দিন, আমি 10 মিনিটের মধ্যে জলের ট্যাঙ্ক ফুল করে দিচ্ছি। এই বলে অহনা বড় একটা লম্বা জলের পাইপ নিয়ে ছাদে উঠে যায়। তার পেছন পেছন দেবমিতা দেবীও উপরে যায়। অহনা ছাদে উঠে খুব ভালো মতো এদিক ওদিক তাকাতে থাকে, কারণ সে এখন প্রতিবেশীর বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল চুরি করার ফোন দিয়ে আটে। আপনাদের এখানে প্রত্যেকটা বাড়ি একদম কাছাকাছি, একসাথে লাগোয়া, আর এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এক লাফ মেরে অন্যজনের বাড়ির ছাদে চলে যাওয়া যাবে। আর এমনি তাছাড়া আমি লাফ দিতে খুব ভালোই পারি। এখন চম্পাদের বাড়িতে কেউ নেই, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে, এটাই সুযোগ। আরে আরে বৌমা, কি করছো কি? লাফ দিয়ে ওদের ছাদে যাবে, তুমি পড়ে যাবে তো। অহনা কোনো কথা শোনে না, সে এক লাফ দিয়ে তাদের প্রতিবেশী চম্পার বাড়ির ছাদে চলে যায়। আরে হা করে দেখছেন কি? তাড়াতাড়ি করুন, ওই পাইপটা ছুড়ে দিন এদিকে। একটা দিক আমি চম্পার জলের ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর অন্য দিকটা আপনি আমাদের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিন। 10 মিনিটের মধ্যে সব জল ট্রান্সফার হয়ে যাবে। করুন করুন, তাড়াতাড়ি করুন। দেবমিতা দেবী তার বৌমার এরকম বুদ্ধি দেখে খুবই খুশি হয়, আর সে তখনই বৌমার কথা মতো কাজ করতে শুরু করে। পাইপ সেট করার পরেই অহনা নিজেদের ছাদে চলে আসে। তারা দেওয়ালের আড়ালে লুকিয়ে লুকিয়ে ট্যাঙ্ক ফুল হওয়ার অপেক্ষা করতে থাকে। কিন্তু এমন সময় তাদের পাশের বাড়ির অন্য এক প্রতিবেশী মালতী দেবী নিজেদের ছাদে জামা কাপড় মেলতে আসে, যা দেখে দেবমিতা দেবী খুবই ভয় পেয়ে যায়। কি সর্বনাশ বৌমা, ওই দেখো মালতী ছাদে জামা কাপড় মেলতে এসেছে। এদিকে তাকালেই তো কেল্লা ফতে হয়ে যাবে। কি মরতে যে তোমার কথা শুনে জল চুরি করতে এলাম। মালতী যদি জেনে যায়, সারা পাড়ায় আমাদের নামে বদনাম রটিয়ে দেবে, কিংবা পুলিশ কমপ্লেন করবে না তো আবার? জল চুরি করার অপরাধে শেষ পর্যন্ত কি জেলে যেতে হবে? কিন্তু মালতী দেবী সৌভাগ্যবশত কিছুই দেখতে পায় না। গরমে প্রচন্ড রোদের মধ্যে জামা কাপড় মেলতে গিয়ে সে পুরো ঘেমে যায়। তাই কোনো দিকে না তাকিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি সে নিচে নেমে যায়, যা দেখে দেবমিতা দেবীর প্রাণ ফিরে আসে। দেখলেন তো, কিছুই হলো না। এসব ছোট মোটো কাজ করতে গিয়ে ভয় করলে চলবে? চলুন এবার পাইপটা টেনে নিই, নিচে নামিয়ে রেখে দেব। ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। নিচে গিয়ে স্নান করে নিই, খুব গরম লাগছে। এই বলে তারা নিচে নেমে যায়। লিপি স্নান করে বেরোলে অহনা এবং তার শাশুড়ি মাও একে একে স্নান করে বাইরে বেরিয়ে আসে। উফ, স্নানটা করে শান্তি পেলাম। যাই, এবার রান্নাটা করে নিই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা চম্পা এবং তার পরিবারের সবাই যে যার মতো বাড়িতে ফিরে যায়। কিন্তু তারা যখন স্নান করতে যায় কিংবা হাত মুখ ধুতে যায়, তখন কেউ কোনো জল পায় না। চম্পা, পাম্পটা চালাও, জল শেষ হয়ে গেছে। ঘেমে নেই অফিস থেকে বাড়ি ফিরলাম, বাথরুমে এক ফোঁটাও জল নেই। তুমি সবসময় ট্যাঙ্ক ফাঁকা করে রাখো কেন বলো তো? বৈশাখ মাসে ঝড় উঠলেই তো ট্যাঙ্ক উড়ে যাবে। আরে আমি তো বাড়ি থেকে বেরোনোর আগেই ট্যাঙ্কি ফুল করে গেছি। আমরা তো কেউই বাড়িতে ছিলাম না, তাহলে জল শেষ হলো কি করে? অবাক কাণ্ড তো, জল কোথাও লিকেজ হচ্ছে না তো? মিথ্যা কথা বলো না, ট্যাঙ্ক ফুল করলে এমনি এমনি জল শেষ হয়ে যাবে নাকি?
ভূতে এসে কি তাহলে সব জল শেষ করে দিয়ে যাচ্ছে? বাথরুমে ঢুকে জল না পেলে মাথাটা কেমন গরম হয়ে যায় বলো তো? আরে বাবা, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্ক ভরতে হবে। তুমি কি এবার চিৎকার করে করে সারা পাড়া পড়োশিকে জানাবে নাকি? একটু অপেক্ষা করো, পাম্প আমি চালিয়ে দিয়েছি। জানালা দিয়ে অহনা এবং তার শাশুড়ি মা চম্পা ও বিপ্লবের চিৎকার চেঁচেমেচি শুনতে পায়। বৌমা, ওরা আবার কিছু বুঝে গেল না তো? দেখো, জল শেষ হয়ে গেছে বলে ঝগড়া করছে। আমার তো এবার খুব ভয় করছে। আরে ভয়ের কি আছে? কেউ যে কারোর ট্যাঙ্ক থেকে জল চুরি করতে পারে এরকম ধারণা কখনো কারোর মাথাতেই আসতে পারে না। আপনি বিন্দাস থাকুন, আমি সব সামলে নেব। ঠিক এমন সময় বিজয় এবং তার বাবা বাড়িতে ফিরে আসে। শুনলাম নাকি জলের কানেকশন কেটে দিয়ে গেছে। সারাদিন জল ছাড়া চললো কি করে? মা, এই নাও 40,000 টাকা। আমি তো অফিসে যাবো, তাই কালকে তুমি অফিসে গিয়ে টাকাটা দিয়ে এসো, তা নাহলে জল ছাড়া খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকে আমরা গিয়ে টাকা দিয়ে আসবো। এখন বাথরুমে গিয়ে স্নান করে নাও, আজকে তো ভীষণ গরম পড়েছে। তোমার তো জামা কাপড় সব ঘামে ভিজে গেছে দেখছি। যাও যাও, স্নান করে নাও, ভালো লাগবে। স্নান করবো কিভাবে? জলের কানেকশন তো কেটে দিয়ে গেছে। জল পাবো কোথায়? ট্যাঙ্কে জল আছে? হ্যাঁ আছে, আসলে জলের ট্যাঙ্ক পুরো ভর্তি করার পর দুজন লোক এসে জলের কানেকশন কেটে দিয়ে গেছে। আমরা সারাদিন অল্প অল্প করে জল ব্যবহার করেছি তো, তাই ট্যাঙ্কে এখনো অনেক জল আছে। এই শুনে বিজয় এবং তার বাবা স্নান করতে চলে যায়। রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়, কিন্তু অহনা যখন ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে হাত মুখ ধুতে যায়, তখনই সে লক্ষ্য করে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। তাই অহনা তখনই তার শাশুড়ি মাকে ছাদে জল চুরি করতে যাওয়ার জন্য ডাকতে চলে যায়। কিন্তু দেবমিতা দেবী তখন তার মেয়ের সাথে শুয়ে থাকায় অহনা সরাসরি শাশুড়ি মাকে কিছুই বলতে পারে না। মা, আজকে তো ভীষণ গরম পড়েছে, ঘরে একেবারে শুয়ে থাকাই যাচ্ছে না। বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে দেখুন, চলুন না আমরা একটু ছাদ থেকে হাওয়া খেয়ে আসি। এই বলে অহনা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে একটা চোখ মারে, যা দেখে তার শাশুড়ি মা ব্যাপারটা ধরতে পেরে যায়। হ্যাঁ বৌমা, চলো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। লিপি, তুই ঘরে শুয়ে থাক, আমি আর তোর বৌদি একটু হাওয়া খেয়ে আসি। এই বলে দেবমিতা দেবী এবং তার বৌমা দুজনেই ছাদে জল চুরি করতে চলে যায়। এখন রাত 12টার বেশি বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের কোনো ভয় নেই। তবে হ্যাঁ, সকালে আমরা চম্পা বৌদির জলের ট্যাঙ্ক থেকে জল চুরি করেছি। এখন আর চম্পা বৌদির জলের ট্যাঙ্ক থেকে জল চুরি করা যাবে না। এবার আমরা মালতী কাকিমার ট্যাঙ্ক থেকে জল চুরি করব, কারণ প্রত্যেকদিন একজনের ট্যাঙ্ক থেকে জল চুরি করলে প্রবলেম হয়ে যেতে পারে। এই বলে লিপি এক লাফ দিয়ে মালতী দেবীর ছাদে চলে যায়। মালতী দেবী জলের ট্যাঙ্ক পুরোপুরি ফুল দেখে সে খুবই খুশি হয়। তখনই সে বড় পাইপের সাহায্যে জল চুরি করে নিজেদের ট্যাঙ্ক ভর্তি করে নেয়। এভাবেই কাজ সেরে অহনা এবং তার শাশুড়ি মা নিচে নেমে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অহনা এবং তার পরিবারের লোকেরা নিশ্চিন্তে জল ব্যবহার করলেও মালতী দেবীর বাড়িতে চিৎকার চেঁচেমেচি শুনতে পাওয়া যায়। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, ট্যাঙ্কে জল এমনি এমনি শেষ হয়ে যাচ্ছে। রাতেই তো ট্যাঙ্ক ফুল করলাম, সকাল হতেই শেষ হয়ে গেল কি করে? এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। অহনা এবং তার শাশুড়ি তাদের বাড়ির পাশে লাগোয়া 3-4টি প্রতিবেশীর বাড়ি থেকে প্রত্যেকদিন অনবরত জল চুরি করতে থাকে। এতে করে এবার পাড়ার লোকজনের খুব সন্দেহ হয়। একদিন রাত্রিবেলা যখন আবার অহনা এবং তার শাশুড়ি মা জল চুরি করতে মালতী দেবীর ছাদে যায়, তখনই চম্পা নিজের বাড়ির ব্যালকনিতে বেরিয়ে আসে, আর সে অহনা এবং তার শাশুড়ি মাকে জল চুরি করতে দেখে ফেলে। পরের দিন সকালবেলা চম্পা পাড়ার লোকজনকে নিয়ে অহনার শ্বশুর বাড়িতে চলে যায়। ছি, তোমাদের লজ্জা করে না? আমাদের ট্যাঙ্ক থেকে জল চুরি করছো? অনেকদিন ধরে চলছে এমন, তোমাদের জন্য আমাদের ওয়াটার বিল অনেক বেশি দিতে হচ্ছে। শুনলাম তোমাদের বাড়ির ওয়াটার কানেকশন অনেকদিন ধরে ডিসকানেক্ট করা আছে, তাহলে তোমাদের সংসার দিব্যি চলে যাচ্ছে কি করে? একদম ফালতু কথা বলবে না, আমরা জল চুরি করতে যাব কেন? রাত্রিবেলা কি ভুলভাল দেখেছো তার কোনো ঠিক নেই? কোনো প্রমাণ আছে যে আমরা তোমাদের ট্যাঙ্ক থেকে জল চুরি করেছি? অন্য কেউ তো করতে পারে। আমি আর আমার শাশুড়ি মা কত কষ্ট করে বাড়ির পেছনের হাত চাপা কল থেকে জল ভরে নিয়ে আসি, সেগুলো তো তোমরা চোখে দেখতে পাবে না। কিন্তু এই কলটা তো খারাপ হয়ে গেছে, তোমরা জল পাও কিভাবে? ওই কল চাপলে জল কেন হাওয়াও বাইরে বেরিয়ে আসে না? হ্যাঁ সেটাই তো, খুব অল্প অল্প জল পড়ে। কল চেপে চেপে তো আমাদের বুকে ব্যথা হয়ে গেল। 2 বালতি জলের জন্য কতই না কষ্ট করতে হয়, কিন্তু তবুও তোমাদের কারোর কাছে আমরা তো সাহায্য চাইতে যাই না, তবুও আমাদের এখন অপবাদ দিতে চলে এসেছো। যাও এখান থেকে চলে যাও, সবাই পালাও পালাও।
এভাবে অহনা এবং তার শাশুড়ি মা উঁচু গলায় ঝগড়া করতে থাকে, যার ফলে পাড়ার লোকেরা আরো বেশি রেগে যায়। তাই তারা এবার অহনা এবং তার শাশুড়ি মাকে শায়েস্তা করবে বলে ঠিক করে। সবাই বাজার থেকে বড় বড় লোহার চেন এবং তালা চাবি কিনে নিয়ে আসে। তারা নিজেদের জলের ট্যাঙ্কগুলো তালা বন্ধ করে রেখে দেয়, যাতে অহনা এবং তার শাশুড়ি মা ট্যাঙ্ক থেকে জল চুরি করতে না পারে। এমনকি তারা অনেক গভীর রাত পর্যন্ত ছাদে টর্চ জ্বালিয়ে বসে থাকে এবং জলের ট্যাঙ্ক পাহারা দিতে থাকে, যার ফলে অহনা এবং তার শাশুড়ি কিছুতেই আর জল চুরি করতে পারে না। এবার কি হবে মা? আমাদের ট্যাঙ্কে তো এক ফোঁটাও জল নেই। বিজয় আবার যেই 40,000 টাকা দিয়েছিল সেটা দিয়ে তো আমরা শপিং করে ফেলেছি। ওই টাকাটা পেমেন্ট করে দিলে আমরা এতদিনে জল পেয়ে যেতাম। বিজয় আর বাবা বাড়িতে এসে জল না পেলে তো আমরা ধরা পড়ে যাব। তোমার কথা শুনেই আমি ভুল করেছি। ওদের বাড়ি ফেরার আগেই জলের ব্যবস্থা করতে হবে। বাড়ির পেছনের কলটা তো সত্যিই খারাপ। 1 কিলোমিটার দূরে একটা কল আছে, ওখান থেকে এখন জল নিয়ে এসে ট্যাঙ্কে জল ভরে রাখতে হবে। তা না হলে ওরা বাড়িতে এসে কল চালালে জল পাবে না, আর তখনই আমরা ধরা পড়ে যাব। সব দিক থেকেই ফেঁসে গেছি এখন। হ্যাঁ মা, খুব ভালো মতো ফেঁসেছি। 1 কিলোমিটার দূর থেকে বালতিতে করে জল বয়ে নিয়ে এসে দোতলার উপরে তুলতে গিয়ে তো আমরা পুরো মারাই পড়ব। কিছু করার নেই, ভুল করেছি যখন শাস্তি তো পেতেই হবে। এই বলে বউ শাশুড়ি দুজনে হাতে করে দুটো বালতি নিয়ে দূরের কল থেকে জল ভরতে চলে যায়। হাত চাপা কল চেপে চেপে জল ভরে তারা বালতি বইতে শুরু করে। সেই জল বাড়ি পর্যন্ত নিয়ে এসে তারা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে ট্যাঙ্কে জল ভরতে থাকে। এভাবে বেশ কয়েকদিন তারা কষ্ট করতে থাকে, কিন্তু এভাবে বউ শাশুড়ি দুজনেই জল বইতে বইতে খুবই অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তারা বাড়ির লোকজনকে বাধ্য হয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। ছি, তোমরা এরকম কাণ্ড ঘটিয়েছো, আমাদের কিছু বলার নেই। আশা করছি নিজেদের ভুলের শাস্তি তোমরা যথেষ্ট পরিমাণেই পেয়ে গেছো। তোমরা লোকের বাড়ি থেকে জল চুরি না করে যদি কিছু জল ব্যবহার করার জন্য অনুরোধ করতে, তাহলে ওরা নিশ্চয়ই শুনতো। সারা পাড়াই তো মান সম্মান শেষ করে দিয়েছো। এবার আমরা একটা শর্তেই ওয়াটার বিল পে করব। তোমরা যাদের বাড়ি থেকে জল চুরি করেছো সবার কাছে ভুল স্বীকার করে এসো, তারপরে এই বাড়িতে জল আসবে। তা না হলে বালতি করেই সারা জীবন জল ভরতে হবে, বুঝেছো? অহনা এবং তার শাশুড়ি মায়ের কিছু করার থাকে না। তারা নিজেদের ভুলের জন্য সত্যিই খুবই লজ্জিত বোধ করে। তাই তারা একে একে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে জল চুরি করার জন্য ক্ষমা চেয়ে আসে। শেষ পর্যন্ত বিজয় আবার ওয়াটার বিল মিটিয়ে দিলে তাদের বাড়িতে আবার জল চলে আসে। এরকম ঘটনার পর থেকে অহনা এবং তার শাশুড়ি মায়ের শিক্ষা হয়ে যায়, তারা আর কখনো কোনো ভুল কাজে লিপ্ত হয় না। বাবলু তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। বাবলু একমাত্র ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে খুবই ভালোবাসতো। অত্যাধিক ভালোবাসা এবং আদর যত্নের ফলে বাবলু একেবারে অলস হয়ে পড়েছিল। এখন সে নিজের কাজও নিজে করতে পছন্দ করত না। সারাদিন সে বাড়িতে শুয়ে পড়ে থাকতো এবং শুয়ে বসে থেকে থেকে সে অনেকটা মোটা হয়ে গিয়েছিল। একদিন, ওগুলো কি হচ্ছে অনামিকা? তুমি আবার ওই জলস্থির কাছে নিয়ে যাচ্ছ? তোমাকে কতবার মানা করেছি, এখনো কতবার বলতে হবে শুনি? তুমি একটু চুপ করো না। ও যদি এখন শোনে তাহলে মনে মনে দুঃখ পাবে। আমাদের তো একটাই ছেলে বলো, আর তুমি ওর খাওয়া নিয়ে এরকম কিটকিট করবে? ও, আমি কিটকিট করছি তাই তো? তা কি নিয়ে যাচ্ছ দেখি? ওরে বাবা, মাংস আর ভাত তাই তো? আচ্ছা, এই মাংস প্রতিদিন কোথা থেকে আসে সেটা কি একবার ভেবে দেখেছো? কি হচ্ছেটা কি? আমার ছেলের খাওয়া নিয়ে তুমি এভাবে কেন বলছো? তুমি কি জানো না যে ও মাংস ভাত খেতে কত পছন্দ করে? জানি বলেই তো বলছি। প্রতিদিন আমাকে মাংস কিনে নিয়ে আসতে হয়, আর বাজারে একবার গেলে বুঝবে মাংসের দাম কত। এদিকে তো কর্মের ঢেঁড়স, আবার নাকি মাংস ছাড়া ভাত গালে ঢোকে না। দেখো অনামিকা, আমি ভালো করেই বলে দিচ্ছি, তোমার ছেলেকে এই অভ্যাসটা ছাড়তে বলো, নয়তো পরে ও নিজে নিজেই অসুবিধায় পড়বে। আসলে অলোকবাবু ঠিকই বলছিল। তারা গরিব হলেও তার ছেলে বাবলু মাংস ছাড়া ভাতই খেত না, আর এটা তারা ভালো করেই জানতো। তাই অনামিকা দেবী প্রতিদিনই অলোকবাবুকে মাংস নিয়ে আসার জন্য বলতো। এটা শুনে অলোকবাবুর রাগ হলেও তার কিছু করারও ছিল না, তাই সে বাড়িতে মাংস নিয়ে আসতে বাধ্য হতো, আর বাবলু প্রতিদিনই সেটা মজা করে খেত। এমনই সেদিনও তাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল, আর বাবলুকে তার মা মাংস ভাত দিতে যাচ্ছিল। কিন্তু অলোকবাবুর সঙ্গে তার দেখা হতে সে তাকে অনেক অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা লক্ষ্য করে বাবলু তাকে ইশারা করে ডাকছে। দেখেছিস তো, তোর বাবা আমাকে তোর জন্য কত কথা শোনালো। এগুলো এখনো শুনতে ভালো লাগে বলতো বাবা? মা,
আমার জন্য কথা শোনায়নি বাবা তোমাকে, মাংস ভাতের জন্য কথা শুনিয়েছে। হ্যাঁ, সেই তো একই হলো। এত কথা শোনার পরও তোর এরকম করতে ইচ্ছা হয়? তোর কি একটুও খারাপ লাগে না? মা, সত্যি বলতে মাংস ভাতের জন্য সবকিছু করতে রাজি আছি। তাতে কেউ যদি তোমাকে গালাগালি দেয় তাতেও আমি কিছু মনে করব না। বাবা যাই বলুক না কেন, প্রতিদিন তো মাংস ভাত খাওয়া হচ্ছে, তাহলে আবার কিসের চিন্তা। বাবলুর কথা শুনে মাঝে মাঝে অনামিকা দেবীও অবাক হয়ে যেত। সে কিভাবে বাবলুর অত্যাধিক মাংস ভাত খাওয়া ছাড়াবে ভেবেই পেত না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন অলোকবাবু কাজ থেকে বাড়িতে ফিরে, কিন্তু সেদিন সে সঙ্গে করে মাংস কিনে নিয়ে আসে না। এটা দেখে অনামিকা দেবী বলে, কি গো, তুমি আজকে মাংস কিনে নিয়ে এলে না? এখন আমি বাবলুকে কি বলবো? ও তো মনে হয় আজকে কিছু খাওয়া দাওয়াই করবে না। না করলে না করবে, আমি আর মাংস কিনে নিয়ে আসতে পারবো না। আমার কাজকামও খুব একটা ভালো হয় না, আর বাজারে মাংসের দামও আগুন। এখন আমি মাংস কিভাবে কিনে নিয়ে আসবো? এইভাবেই কয়েকদিন চললে মাংস তো দূরের কথা, বাড়িতে খাবারও জুটবে না, বুঝেছো? তুমি চিন্তা করো না অলোক, দেখবে ঈশ্বর সবকিছুই ঠিক করে দেবে। আমি বরং গিয়ে বাবলুকে ব্যাপারটা বুঝিয়ে বলি, তুমি দেখবে ও নিশ্চয়ই আমার কথা বুঝবে। এই বলে অনামিকা দেবী তার ছেলে বাবলুর কাছে যায় এবং সেখানে গিয়ে সে তাদের সংসারের পরিস্থিতির কথা বলে। সবকিছু শোনার পর বাবলুর মন খারাপ হয়ে যায় এবং সে তার মায়ের উপরে রাগ করে বলে যে সে আজকে কিছুই খাবে না। বেশ কিছুক্ষণ সময় কেটে গেলে বাবলুর খুব জোরে খিদে পায়। না, এইভাবে বসে থাকলে হবে না। তাহলে আজ আমার মাংস ভাত খাওয়াই হবে না, তাই তো? আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, যাতে করে আমি শুধু আজই নয়, প্রতিদিনই মাংস ভাত খেতে পারি। এরকম মনোভাব নিয়ে বাবলু সেদিন বাড়ি থেকে বের হয়। বেশ কিছুটা পথ সে হাঁটতে থাকে, কিন্তু সেদিন সে কিভাবে মাংস ভাত জোগাড় করবে সে কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে সে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখতে পায়। তখন সে মনে মনে ভাবে, এই তো আমার মাংস ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আজ আমি ভালো পোশাকও পরে এসেছি। আমি বরং বিয়ে বাড়িতে যাই আর গিয়ে খেতে বসে পড়ি। এখন আমাকে কে বুঝবে যে আমার নিমন্ত্রণ আছে কি নেই? এই এই কোথায় ঢুকে যাচ্ছ? তোমাকে তো ঠিক চিনলাম না। তোমাকে কে নিমন্ত্রণ করেছে? তুমি কোন পক্ষ থেকে এসেছো? ও আমি পাত্রীপক্ষ থেকে এসেছি। এই বিয়ে বাড়ির পাত্রী আমার খুব ভালো বন্ধু। আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়েছি। ও আচ্ছা, তাহলে পাত্রী তোমার বন্ধু? তাহলে আমি কে? আর শোনো, এটা বিয়ে বাড়ি নয়, এটা আমার বিয়ে দেখাশোনা হচ্ছে। হ্যাঁ, আর আমি পাত্রী। তুমি এখানে কি জন্য এসেছো বলো, না হলে আমি তোমাকে এক্ষুনি পুলিশে দেব। না ম্যাডাম, পুলিশে দেবেন না প্লিজ। আমি আসলে এখানে মাংস ভাত হয়েছে দেখে মাংস ভাত খেতে এসেছি। আমাকে মাংস ভাত খেতে দিন প্লিজ। আপনাদের বিয়ে বাড়িতে তো অনেকেই মাংস ভাত খাবে, তা আমি কেন বাদ যাব বলুন তো? আহা গো, ভারী আমার আবদার রে, আমাকে মাংস ভাত খেতে দাও। এতই যদি মাংস ভাত খেতে ভালো লাগে তাহলে নিজে বিয়ে করে খাও না। লোকের বিয়েতে এসে জ্বালাচ্ছ কেন? এখন এখান থেকে যাও বলছি, না হলে আমি সবাইকে ডেকে এখনই তোমাকে গণধোলাই দেব বলে দিলাম। মেয়েটির কথা শুনে বাবলু সেখান থেকে চলে আসে, কিন্তু মেয়েটির মুখের কথা শুনে সে মনে মনে ভাবে যে বিয়ে করলে সে সত্যি সত্যি ভালো মন্দ খাবার খেতে পাবে। এই ভেবে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাড়ি এসে বাবলু তার মা অর্থাৎ অনামিকা দেবীকে বিয়ে করার কথা জানায়। এটা শুনে অনামিকা দেবী মনে মনে ভাবে, হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। এমনিতেও ও কুড়ে, আর প্রতিদিন বাড়িতে বসে বসে মাংস ভাত খায়। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। তার থেকে ভালো বাড়িতে বউ এসে যদি ওকে বোঝাই আর ও যদি বুঝে যায় তাহলে ভালোই হবে। হ্যাঁ বাবা, আমি আজকেই তোর বাবাকে তোর বিয়ের ব্যাপারে বলবো। এই নিয়ে তোকে আর কোনো চিন্তা করতে হবে না, কেমন? এই তো মা রাজি হয়ে গেছে, এবারে বাবাও রাজি হয়ে যাবে। তারপর দেখাশোনা শুরু করে বিয়ে পর্যন্ত প্রতিদিন আমি মাংস ভাত খেতে পারবো। আর বিয়ের পর শ্বশুর বাড়ি গেলেও এমনিও মাংস ভাত তো রান্না করবেই। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি দেরি করব না, কাল থেকেই আমাদের দেখাশোনা শুরু করব। পরের দিন অনামিকা দেবী বাবলুর বিয়ের ব্যাপারে তার বাবাকে জানায়। এটা শুনে অলোকবাবুও বিয়েতে রাজি হয়ে যায় এবং তারা দেখাশোনা শুরু করে। কয়েকদিনের মধ্যেই বাবলু শ্রাবণীর সঙ্গে বিয়ে ঠিক হয়। শ্রাবণীর বাবা যে কিনা একটা পোল্ট্রি ফার্মের মালিক ছিল। বাবলু এটা জানার পর খুব খুশি হয় এবং সে এই বিয়েতে রাজি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বিয়ের পর থেকে বেশ কয়েকদিন বাবলুর মাংস ভাতের কোনো অভাব হয় না। একদিন, মা দেখো না,
আমি আজকে পুঁইশাক আলুর তরকারি রান্না করেছি, কিন্তু আপনার ছেলে বলছে মাংস ভাত রান্না করতে। আমি এখন মাংস কোথা থেকে পাবো যে প্রতিদিন মাংস রান্না করব? হ্যাঁ রে মা, ও এরকম, এটা আমরা জানি। ওকে বলে বলে আমরা শোধরাতে পারলাম না। আমাদেরকে এই গরিবের সংসারে ওর মাংস ভাত খাওয়াতে গিয়ে মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়েছে। তাহলে মা, ও এরকম জেনে শুনে আপনি ওকে আমার সঙ্গে বিয়ে দিলেন? ও তো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে যায় শুধু মাংস ভাত খাওয়ার জন্য। এখন তো দেখছি এখানে এসে আমার কপালটাই খারাপ হয়ে গেল। না রে মা, আমি এরকম ভেবে তোমাকে এই বাড়িতে নিয়ে আসিনি। আমি ভেবেছিলাম বিয়ের পর দায়িত্ব বাড়লে ও হয়তো শুধরে যাবে আর কাজকর্ম করা শুরু করে দেবে, কিন্তু ও তো আমাদের কোনো কথাই শুনতে চায় না। এমনকি ওকে মাংস ভাত না খেতে দিলে বাড়ি থেকে পালিয়ে যায়। বৌমা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না, এখন তোমার হাতেই সবকিছু। হ্যাঁ, মা তো ঠিকই বলছেন। বাবা আর কতদিন খেটে সবাইকে খাওয়াবেন? একা খেটে সংসার চালাতে গেলে তো অসুবিধা হবেই। মা, আপনি কাঁদবেন না, আমি আপনার ছেলেকে বুঝিয়ে বলছি, দেখবেন ও নিশ্চয়ই আমার কথা শুনবে। এই বলে শ্রাবণী সেখান থেকে চলে যায়। সে বাবলুর কাছে গিয়ে কাজকর্ম করার কথা জানালে, আরে তুমি কেন বুঝছো না? এখন কাজ বললেই কাজ পাওয়া যায় না। আর তাছাড়া আমি কখনোই কোনো কাজ করিনি, এখন হঠাৎ করেই বললে আমি কিভাবে কাজ করব? আর তাছাড়া কাজ করলে আমি এমন কিছু কাজ করব যেটা আমার নিজের হবে, যেখানে আমি নিজেই মালিক হব। এছাড়া আমি আর কোনো কাজ করতে পারবো না। তাহলে তুমি এক কাজ করো, আমি বাবাকে বলে ওনার পোল্ট্রি ফার্ম থেকে তোমাকে কিছু মুরগি এনে দিচ্ছি। তুমি দোকানে বসে এগুলো কেটে নিশ্চয়ই বিক্রি করতে পারবে। না, প্রস্তাব তো খারাপ দেয়নি, আর এতে আমারও কোনো লস হবে না। যদি বিক্রি নাও হয় তাহলে মাংস বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে মাংস ভাত রান্না করে পেট ভরে খাবো। হ্যাঁ, আমি রাজি আছি। তাহলে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো। বাবলুর কথা শুনে শ্রাবণী তার বাবাকে বলে পোল্ট্রি ফার্ম থেকে বেশ কিছু মুরগি নিয়ে আসে। মুরগিগুলো দেখে বাবলু খুবই খুশি ছিল। আর মুরগির মাংসের দোকানে সামান্য কিছু কাজ থাকে ভেবে সে পরের দিন থেকে দোকান খুলে ফেলে। কিন্তু দোকানে গিয়ে মুরগি কাটাকাটি করতে এবং সেগুলোকে বিক্রি করতে তার এটা খুবই কঠিন কাজ বলে মনে হচ্ছিল। বাবা রে বাবা, আমি তো ভেবেছিলাম এই ছোট ছোট মুরগি কাটতে ও বিক্রি করতে একটুও খাটনি হবে না, কিন্তু এখন তো দেখছি কাজের শেষই হচ্ছে না। না, এভাবে হবে না। আমি এখানের মালিক হতে চাই, আর মালিকেরা কোনো কাজ করে না, কাজ তো করাই। আমি বরং কাল থেকে একটা কাজের লোক রাখবো, আর ওকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমি বাড়ি গিয়ে আরাম করে মাংস ভাত খাবো। এটাই ভালো হবে। এই মনোভাব নিয়ে বাবলু পরের দিনে একটি কাজের লোক নিয়োগ করে। সেই লোকটিকে সব কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? তোমার কি সব মাংস বিক্রি হয়ে গেছে? না, আমার মাংস বিক্রি হয়ে যায়নি। দোকানে অন্য লোক মাংস বিক্রি করছে। ওসব বাদ দাও তো তুমি। এই নাও, এই মাংসটাকে ভালো করে রান্না করো, আমি একটু খেয়ে আরাম করে ঘুমাবো। কিন্তু এটা তো দোকান শেষে করলেও হতো। লোকের ভরসায় দোকান রেখে এসব করা উচিত নয়। এখন যদি ও আমাদের দোকানের কোনো ক্ষতি করে দেয়, একটু কুড়েমের জন্য অচেনা লোকের উপরে এত বিশ্বাস করা ভালো নয়। এভাবেই শ্রাবণী তাকে কথা শোনাচ্ছিল। ঠিক তখনই বাজার থেকে খবর আসে যে তার দোকানের সব মাংস এবং মুরগি চুরি করে দোকানের ছেলেটি সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে বাবলু হতবাক হয়ে যায়। সে নিজের ভুল বুঝতে পারে। তখন সে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে বাবলু শিক্ষা হয়ে যায়। এখন সে নিজের দোকান নিজেই চালায়। সে তার কোনো কাজে আর গাফিলতি করে না। নিজের দোকান হওয়ায় প্রতিদিন মাংস খাওয়া নিয়েও তার আর কোনো অসুবিধা হয় না।